আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আলোচনা করব অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই দুইটা শব্দ নিয়ে। অ্যাজ ইফ এবং অ্যাজ দোর নিয়ম কিন্তু একই। এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো থেকে কিন্তু আপনার পরীক্ষায় হাজারো প্রশ্ন আসে। আপনি এসএসসি বলেন, এইচএসসি বলেন, এবং যদি আপনি চাকরি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু অনেক প্রশ্ন আসে অ্যাজ ইফ এবং অ্যাজ দো নিয়ে। এবং অ্যাজ ইফ এবং অ্যাজ দোর যে ভুল ভ্রান্তিগুলো আছে আপনাদের, আজকে আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো দেখেন, অ্যাজ ইফ অ্যাজ দো এখান থেকে আপনার কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম ভার্ব উভয়ই কিন্তু আসে। তো অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ক্ষেত্রে আপনার তিনটা স্ট্রাকচার মনে রাখতে হবে। কয়টা স্ট্রাকচার? তিনটা স্ট্রাকচার মনে রাখতে হবে। আপনার যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে তাহলে আপনার কি বসতে পারে? সাবজেক্ট প্লাস ওয়ার, অথবা বসতে পারে সাবজেক্ট প্লাস B2 মানে ভার্বের পাস্ট ফর্ম, অথবা আপনার বসা হতে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আপনার শর্ত হচ্ছে যে আপনি কখন এই যে সাবজেক্ট প্লাস ওয়ার বসাবেন, কখন আপনি সাবজেক্ট প্লাস B2 বসাবেন, কখন আপনি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 বসাবেন। এখন আপনি বলি যে অ্যাজ ইফ যেটা আছে, অ্যাজ ইফের যে বাক্যটা থাকবে সেই বাক্যটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে আপনার কি হবে? এই যেটা হবে সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর অ্যাজ ইফের বাক্যটা আমি একটু লিখি যে অ্যাজ ইফ প্লাস পাস্ট টেন্স, অ্যাজ ইফ প্লাস পাস্ট টেন্স হলে আপনার কি হবে? অ্যাজ ইফ প্লাস পাস্ট টেন্স হলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 হবে। আর যদি আপনার কি হয়, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই বাক্যটা যদি কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আপনার কি হবে? তাহলে আপনি এই যে উপরে যে দুইটা আছে এই দুইটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়ার ব্যবহার করতে পারেন, অথবা কি ব্যবহার করতেন? সাবজেক্ট প্লাস B2 ব্যবহার করতে পারেন। চলুন একটা আমরা উদাহরণ খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি হয়েছে। যেভাবে থাকে পরীক্ষায়, যে যেমন লিখলাম আমি, হি টকড অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফ দেওয়া থাকতে পারে, অ্যাজ দো দেওয়া থাকতে পারে। আচ্ছা, আমরা প্রথমে এটা কমপ্লিটিং সেন্টেন্স করব, তারপরে আমরা এটা রাইট ফর্ম ভার্ব করব। কীভাবে আনসার করে দেখেন, হি টক অ্যাজ ইফ, অ্যাজ ইফের বাংলা হচ্ছে যেন, আপনি এভাবে বলতে পারেন এমনভাবে যেন। তাহলে হি টক অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বললো যেন সে সব কিছু জানে, সে সব কিছু জানে। দেখেন, সে সব কিছু জানে, সে সব কিছু জানে। তো দেখেন, সে ইংরেজি হচ্ছে হি, আর সব কিছু ইংরেজি হচ্ছে কি? এভরিথিং, এবং জানা ইংরেজি হচ্ছে আপনার নো। এখন আসলে আমার স্ট্রাকচার কি বসছে যে অ্যাজ ইফ যে বাক্যটা এটা কোন টেন্সে আছে? দেখেন, ভার্বটা টকড অর্থাৎ কিন্তু B2 আছে, ভার্বটা পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্স থাকলে আমাদের রুলে কি বলা আছে যে পাস্ট টেন্স যদি থাকে তাহলে আপনার অ্যাজ ইফের বাক্যটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 বসাতে হবে। তো এখানে সাবজেক্ট কারা? হি, তারপরে হ্যাড বসান হ্যাড, তারপরে মেন ভার্ব কারা? নো, তাহলে মেন ভার্বের B3 কি? নোন, আর সব কিছু ইংরেজি কি? এভরিথিং, শেষ, এভরিথিং। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাজ ইফের যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যটা যদি কোন টেন্স হয়? পাস্ট টেন্স হয়, তাহলে উত্তর কি হবে? হ্যাড নোন, অর্থাৎ হ্যাড প্লাস B3 আসবে। উত্তর কি আসবে? হ্যাড প্লাস B3 আসবে। আমি আবারও বলতেছি, অ্যাজ ইফের যে বাক্যটা দেওয়া থাকবে, যে অ্যাজ ইফের যে ভার্বটা দেওয়া থাকবে, এই ভার্বটা যদি আপনার পাস্ট টেন্সে হয় তাহলে আপনি উত্তরে খেয়াল করবেন হ্যাড প্লাস B3 কোথায় আছে, সেটাই কিন্তু আপনার উত্তর। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো রাইট ফর্ম ভার্বে আপনার কি দেওয়া থাকতে পারে? রাইট ফর্ম ভার্বে এইভাবে দেওয়া থাকতে পারে, হি টকড অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, হি ড্যাশ এভরিথিং। তো এখন আসেন, আপনার এখানে চারটা অপশন দিতে পারে। যে অপশন দিল আপনার নো, তারপরে আপনার দিল হচ্ছে নিউ, তারপরে সি নাম্বার আপনার দিল হচ্ছে মনে করেন আপনার হ্যাড নোন। এখন বলেন তো আনসার কোনটা হবে? তো আপনারা বুঝতেই পারছেন, যেহেতু এখানে অ্যাজ ইফের যে বাক্যটা এটা পাস্ট টেন্সে আছে, ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা জানি পাস্ট ফর্মে থাকলে উত্তর কী হয়? হ্যাড প্লাস B3। উত্তর কিন্তু সি নাম্বারটা আপনার সঠিক, উত্তর সি নাম্বারটা সঠিক। আচ্ছা, এখানে যদি আপনার কি করে, এখন যদি এই টকের জায়গায় ইডি কাইটে দিয়ে আপনার কী দিল, যে দেখেন ইডি কাইটে যদি লেখে TTALX টক্স, যে হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, এখন আপনি উত্তর কোনটা দিবেন? সি দিবেন? এখন কিন্তু আপনার আর উত্তর সি দেওয়া যাবে না। কেন উত্তর সি দেওয়া যাবে না? যে এখন দেখেন অ্যাজ ইফের যে বাক্যটা আছে, এই যে হি টক অ্যাজ ইফ,
অ্যাজ ইফের যে ভার্বটা আছে এই ভার্বটা কিন্তু আর পাস্ট টেন্সে নেই, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে। তো শর্ত হচ্ছে অ্যাজ ইফের বাক্যর যে ভার্বটা থাকবে এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে জাস্ট ভার্বটা কী হবে, বিটি হবে, পাস্ট টেন্স হবে। তাহলে দেখেন এখানে ভার্বটা পাস্ট টেন্স কোনটা আছে, তো এটাতে হ্যাড প্লাস বি, এটা উত্তর হবে না। নো প্রেজেন্ট টেন্সে এটা উত্তর হবে না, তাহলে উত্তর হচ্ছে কিন্তু আপনার বি, হি নিউ এভরিথিং। তো সহজভাবে মনে রাখবেন, যদি অ্যাজ ইফের বাক্যটা যদি আপনার প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ভার্বটা জাস্ট পাস্ট টেন্স হবে, ভার্বটা কোন টেন্স হবে, পাস্ট টেন্স হবে। আর যদি অ্যাজ ইফের বাক্যটা পাস্ট টেন্স হয় তাহলে ভার্বটা কী হবে, হ্যাড প্লাস বি থ্রি হবে, হ্যাড প্লাস বি থ্রি উত্তর হবে। এই হচ্ছে আপনার যে মূল ভার্বের ক্ষেত্রে। আচ্ছা এখন আসেন, যদি মূল ভার্ব না দেওয়া থাকে অন্য কিছু দেওয়া থাকতে পারে। আচ্ছা আরেকটা উদাহরণ দিই এখানে, যে তুমপা অ্যাক্টস অ্যাজ দো দিলাম। আচ্ছা অ্যাজ দো দিলাম, দেখি অ্যাজ ইফ দিলাম, এখনও অ্যাজ দো দিলাম। তুমপা অ্যাক্ট অ্যাজ ইফ অ্যাজ দো। এখন যদি আপনার অপশনে দেয় এ দিল আপনার মনে হচ্ছে, এখানে আরেকটু লিখি শি ডেশ ম্যাড লিখলাম, কি লিখলাম, ম্যাড লিখলাম। এখন আপনার অপশনে দিল ওয়াজ, তারপরে আপনার অপশনে দিল ওয়ার, তারপরে আপনার অপশনে দিল হ্যাড বিন, তারপরে আপনার অপশনে দিল হচ্ছে ডি নাম্বার মনে করেন দিল শি ইজ। আচ্ছা এখন আপনি বলেন তো দেখি এই সেন্টেন্সে আপনার আনসার কোনটা হবে। দেখেন এই যে অ্যাজ দো বা অ্যাজ ইফের বাক্যটা এখন কোন টেন্সে আছে, দেখেন অ্যাজ ইফ এবং অ্যাজ দোর বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা জানি কি হয়, ভার্বের পাস্ট টেন্স হয়। পরের অ্যাজ ইফের যে ভার্বটা থাকবে ওটা কোন টেন্স হবে, পাস্ট টেন্স হবে। দেখেন এই বাক্যে পাস্ট টেন্স আছে এমন দুইটা ভার্ব কোথায়, এখানে দেখেন ইজ প্রেজেন্ট টেন্স, তো ইজ হবে না। তারপরে দেখেন হ্যাড প্লাস বি থ্রি তো হবেই না, আমরা জানি যে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে হ্যাড তো কোনো অবশ্যই হবে না, তাহলে এইটাও বাদ। তাহলে রইল কি ওয়াজ এবং ওয়ার, ওয়াজ এবং ওয়ার রইল। তো এই দুইটাই কিন্তু আপনার পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আনসার কোনটা হবে, ওয়াজ নাকি ওয়ার আনসার হবে। তো শর্ত মনে রাখবেন, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরে যদি মেন ভার্ব না থাকে, এটা কিন্তু একটাও মেন ভার্ব না, এটা সব কিন্তু অক্সিলারি ভার্ব। এগুলো কিন্তু এই যে ওয়াজ, ওয়ার, হ্যাড, বিন, ইজ, এটা কিন্তু অক্সিলারি ভার্ব, মনে রাখবেন। যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরে মেন ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার চোখ বন্ধ করে উত্তর কী দিবেন, ওয়ার দিবেন। শর্ত কি, এটা প্রেজেন্ট টেন্স হলে কী দিবেন, ওয়ার দিবেন। প্রেজেন্ট টেন্স হলে কী দিবেন, ওয়ার দিবেন। অ্যাজ ইফের বাক্যটা প্রেজেন্ট টেন্স হলে কী দিবেন, ওয়ার দিবেন। কিন্তু অ্যাজ ইফের বাক্যটা যদি আপনার কি হয়, পাস্ট টেন্স হয়, ওই যে রুল আগে কী লাগবে আপনার, হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি, এই যে হ্যাড এবং এই ওয়াজ ওয়ার বি থ্রি কি বিন, সেই ক্ষেত্রে আপনার উত্তর কী হবে, সি নাম্বার হবে। যদি এখানে অ্যাক্টেড থাকে তাহলে উত্তর হবে সি নাম্বার, কারণ আমরা জানি এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এখানে কী হবে আমাদের, হ্যাড প্লাস বি থ্রি। আশা করি আপনাদের অ্যাজ ইফ এবং অ্যাজ দো নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই অ্যাজ ইফ এবং অ্যাজ দোর দুইটা রুলই, এর ভিতর থেকে আর কোনো পরীক্ষায় আসবে না। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের বলবো ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।